ডরাইছে ভারত, ইন্ডিয়া কিভাবে বিপদে পড়ছে, কিন্তু এই সত্য প্রত্যাখ্যান করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার প্রত্যাখ্যান করছে, এটা তারা কূটনৈতিক চ্যানেলে জানতে পারছে। এখন আমি বিশ্বাস করি পৃথিবীর কোনো অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না। 6 মাসে ডক্টর ইউনূস সরকার অবশেষে সফল। পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস এবং অ্যাক্টিভিস্ট ডক্টর কনক সরোয়ার, এই 3 জন ব্যক্তিকে নিয়ে ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে হাড়গোড় পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ। যে ধানমন্ডি 32-এর যে বাড়িটি ভাঙা হলো, তার নিচ থেকে, বেজমেন্ট থেকে বা তার মাটির ভেতর থেকে আমাদের সিআইডির যে টিম ক্রাইম সিং তারা হাড়গোড় পেয়েছে। পাশাপাশি সেখানে হাতে হ্যান্ডকাপ, পুলিশি হ্যান্ডকাপ পাওয়া যায়, সেই হ্যান্ডকাপ পাওয়া গেছে। খেলা কিন্তু শুরু এখন বেনজিরের পরে আমি মনে করি হারুন, মনিরুল, প্রত্যেককে এখন এই মুহূর্তে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের জন্য সরকার যেন ব্যবস্থা নেয়। খেলা একদম ঠান্ডা ফাইনাল হয়ে যাবে। এই কথা বলার 48 ঘন্টার মাথায় বেনজিরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের পরোয়ানা জারির আদেশ। এদেরকে ধরুন, এসি রুমের চোর ঠিক হয়ে গেলে বাজারে খুচরা চোর থাকবে না। এসি রুম থেকে যারা মাদক সাপ্লায়ার, তাইলে এদের বন্ধ করুন, বাইরে মাদক থাকবে না। এরা হলো ডেভিল, এদের পাসপোর্ট সিজ করে ফেলেন। ডেভিল নিয়ন্ত্রণের প্রথম ধাপ। অপারেশন ডেভিল হান্ট শুরু হতেই ভারতের গাত্রদাহ শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাসিতে বিএনপির অভিমান উধাও, জামাতের জন্য থাকছে সারপ্রাইজ। আজকে আবারও ঠান্ডা মাথার মানুষটি গরম কথা বললেন, যদি সোজা না হও তোমাদেরকে কিভাবে সোজা করতে হবে সেটা আমার জানা আছে। কথাটা কে বলেছেন? বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ। বাংলাদেশের নির্বাচন, পুলিশ, প্রশাসন, ক্ষমতা সবকিছু যদি ধ্বংস করে থাকে, তার অন্যতম দায়ী বা প্রধান আসামি হচ্ছে এই বেনজির আহমেদ। শেখ হাসিনার নির্দেশে সে একদম লন্ডভন্ড করছে, বিপুল সম্পত্তির মালিক হয়েছে, নিজেদেরকে একেবারে রাজা এবং সমস্ত কিছু ধরাছোঁয়ার ঊর্ধ্বে। অবসর নেওয়ার পরও তার প্রোটোকল ছিল অনেকটা সিটিং আইজির যেমন, তেমন একটা বিকল্প আর একটা তার অবস্থান ছিল। এই ক্ষমতার প্রতিভূ শেষ পর্যন্ত টিকতে পারেনি, কি কারণে জানি না। শেখ হাসিনার পুরো গোপালগঞ্জ বোধহয় দখল করে ফেলছিল, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জমি কিনতে কিনতে। তারপরে এই যে বোট ক্লাব, আমি তো বলি যে এই বোট ক্লাবটা ঘুরাই ফেলা দরকার। আমোদ প্রমোদ, বিনোদন, দুর্নীতি, লুটপাটের শিরোমণি হচ্ছে এই বেনজির আহমেদ। এই বেনজির আহমেদ, তার একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছে, সেখানে বলছে যে প্রশাসন, পুলিশের 90% হচ্ছে আওয়ামী লীগের লোক। তো এই লোকের বিরুদ্ধে এখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। দুঃখ লাগে যে পুলিশের একজন আইজিপি আছেন, যিনি সিটিং ছিলেন সর্বশেষ আইজিপি। তো এরা কিছুই না, মানে এরা হলো সব দ্বিতীয় শ্রেণীর। খন্দকার শহীদুল হক হোক বা অন্য যারা যারা গ্রেপ্তার হয়েছে বা তারা পালাইছে, এর কিছু না। মূল এটা হচ্ছে বেনজির আহমেদ। শেখ হাসিনা হয়তো টের পেয়েছিল যে তার আসলে সময় শেষ হয়ে আসছে, এই জন্য বেনজিরকে পার করে দিছে। বেনজিরকে পার না করলে, বেনজির ধরা খাইলে সবকিছু, শেখ হাসিনা যে কি পরিমাণ কত জাল জালিয়াতি, তারপরে ওই সেই হেফাজত এর উপর যে আক্রমণ শাপলা চত্বরে, সবকিছুর নায়ক হচ্ছে অনেক কিছু ফাঁস হতো। এই কারণে হয়তো আগে ভাগেই তার ক্ষমতার শেষ ভাগে তাকে বের করে দিচ্ছে। এখন কোথায় আছে কেউ বলতে পারে না। এমনই এক আইজিপি, কত দম্ভ বক্তৃতা তার, শুনতেন না? আওয়ামী লীগের নেতারাও এরকম বক্তৃতা দিতে পারতো না। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন সোমবার এই আদেশ দেন। এর আগে 74 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে গত 15 ডিসেম্বর পৃথক 4টি মামলা করে দুদক। বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে করা মামলায় বলা হয়, বেনজির 9 কোটি 44 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন। তো এইগুলি আসলে কিছুই না, শত শত কোটি টাকা। পুরো পরিবার তার এই অবৈধ সম্পত্তি মালিক বানাইছে, ব্যবসা প্রতিষ্ঠান বানাইছে এবং বানায় বলছে যে এইগুলির মালিক নাকি তারা নাকি ব্যবসা করে বড়লোক হয়েছে। তো বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন, খুব গুরুত্বপূর্ণ সময়। এর আগে র্যাবের ডিজিও ছিলেন। মানে পুলিশ বা র্যাবের এমন কোন ঊর্ধ্বতন পদ ছিল না যে পদটা এনজয় করেনি বেনজির আহমেদ। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। গত বছরের 14 মে সপরিবারে দেশ ছেড়েছেন বেনজির। এখন ইন্টারপোল এর মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ হয়েছে। এখন দেখা যাক রেড অ্যালার্ট জারি করে কিনা বেনজির আহমেদের বিরুদ্ধে। যারা এসি রুমে বসে ঘুষ খায়, তারা সচিব টচিব লেভেলের যারা ঘুষ খায়, তারা কিন্তু পাজেরো জিপ দিয়ে চলে, দামি দামি গাড়ি। এখন তো আর পাজেরো নাই, এখন প্রাডো, তো আরো দামি দামি গাড়িতে দৌড়ায় এবং তাদের নিরাপত্তা এত বেশি। চোরেরা তো নিরাপত্তা কেন? তারা প্রজাতন্ত্রের কর্মচারী, বাসে চড়ে যাবে, টেম্পুতে চড়ে যাবে। এটা হওয়া উচিত এই দেশে, মানে একটা দেশের বৈশিষ্ট্য, সেটা আমাদের নাই। এখন আমরা যদি বলি ডন বলেন, ডেভিল বলেন, লুটেরা বলেন, তারা কারা? যারা এসি রুমে বসে চুরি করে, যারা এসি রুমে বসে প্রকল্পের টাকা খায়, যারা এসি রুমে বসে
মাদকের সম্রাট হয়ে যায়। এই সম্রাটরা যদি না আনে মাদক এই দেশে, তাহলে খুচরা বিক্রেতা যে ছেলেটা সংসার পরিচালনা করে, নিজের জীবিকা নির্বাহ করে, নিজেও খায়, শেষ হয়ে যাচ্ছে যুব সমাজ, শেষ হয়ে যাচ্ছে তরুণ সমাজ। আর যারা এগুলাকে বড় ইয়েতে আমদানি করেন, তারা কিন্তু এসি অফিসে বসে, সোনার গায়ে বসে মদ খান, সিঙ্গাপুরে ব্যাংককে গিয়ে মদ খান, খাওয়ার পর কত ক্ষতি হয় সেটা মেডিকেল চেক আপ করে দামি দামি খাবারকে রিকভারি করেন। ডেভিল তারা, এই তালিকা এই দেশে আছে, সবাই জানে। অপারেশন ডেভিল হান্ট, সেই প্রসঙ্গে আমি বলছি। যে সমস্ত চোরেরা, আমি বলি যে সমস্ত চোরেরা এসি রুমে, ওয়াসার এমডি ছিল একজন তাসকিন, সে তো জেনুইন চোর, তো সে তো এসি রুমেই বসে থাকতো। বাংলাদেশে কারো বুকের পাটা ছিল? পুলিশের কোনো আইজির ক্ষমতা ছিল? দুর্নীতি দমনে কোনো কমিশনের চেয়ারম্যানের ক্ষমতা ছিল? কিসের অপারেশন ডেভিল হান্ট? এদেরকে ধরুন। এসি রুমের চোর ঠিক হয়ে গেলে বাজারে খুচরা চোর থাকবে না। এসি রুম থেকে যারা মাদক সাপ্লায়ার, তাইলে এদের বন্ধ করুন, বাইরে মাদক থাকবে না। আমি আজকে থেকে 1 বছর আগে বলেছিলাম, এই দেশে শিক্ষা খাত, চিকিৎসা খাত যদি উন্নতি করতে হয়, তাহলে বাংলাদেশের যত প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী এবং যত আমলা এবং যত দামি দামি অফিসার বলেন, এমপি, মন্ত্রী, মিনিস্টার, ইভেন উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, এরকম যারা জনপ্রতিনিধি, তাদের কোনো সন্তানের চিকিৎসার জন্য বিদেশ যাইতে পারবে না এবং তাদের সন্তানের লেখাপড়া করার জন্য তাদের বিদেশ পাঠাইতে পারবে না। সেই কথা সম্প্রতি কোনো দামি দামি নেতাও বলতেছে। এগুলো আমি 1-1.5 বছর আগে বলেছি যে বাংলাদেশে চিকিৎসা খাত এবং শিক্ষা খাত উন্নতি করে, এই 2টা মাত্র খাত। যত প্রজাতন্ত্রের কর্মচারী আছে সবার পাসপোর্ট সিজ করে ফেলুন, বাইরে যাওয়া নিষেধ করে দিন। এই সময় এই করাপ্ট অফিসার গুলাও ঠিক করবে বাংলাদেশ। আমি বলে দিলাম, বাংলাদেশ ঠিক করবে। এরা হইল ডেভিল, এদের পাসপোর্ট সিজ করে ফেলেন। ডেভিল নিয়ন্ত্রণের প্রথম ধাপ। সুতরাং আমরা ডেভিল বলতে যা বুঝাই, আমার ওয়াসার থেকে যদি পানি না আসে সাপ্লাই, আমার কল ছাড়লে, বাসার কল ছাড়লে পানি আসবে না। একইভাবে এসি রুমে বসে যদি মাদক আমদানি না করে এরা নিজেরা, তাহলে খুচরা বাজারে মাদক থাকবে না। এসি রুমে বসে যদি চোর তৈরি না হয়, শিক্ষিত বিসিএস ক্যাডারের চোরগুলো, তাহলে বাজারে চোর পাওয়া যাবে না। বিকজ একজন থানার ওসি যদি সৎ হয়, একজন এসপি যদি ঠিক থাকে, ওই থানায়, ওই এলাকায় চোর থাকতে পারবে না। সবাই বিবেককে কাজে লাগান, দেশটাকে গড়ুন। আইন দিয়ে সব করা যায় না, বিবেকটাকে একটা মোচড় দিয়ে চেঞ্জ করে ফেলেন, পুরো দেশ ঘুরে যাবে। নিজের ভিতরে যে ডেভিলটাকে ধ্বংস করে দেন, দেশ ঠিক হয়ে যাবে। আইন দিয়ে কিছু হয় না, বিবেক মরে গেছে প্রত্যেকের। এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশ সবচেয়ে বড় চোরগুলো এসি রুমে থাকে, সব বিসিএস ক্যাডার, শিক্ষিত। এরা গর্ব করে ডক্টরেট, পিএইচডি। আই হেট দিস পিএইচডি, এই ধরনের পিএইচডি যারা করে। কি হবে তাদের শিক্ষা? যার ভিতরে নৈতিক শিক্ষা নাই, কোনো সরকার কিছু করতে পারবে না। নিজের পরিবর্তন করুন। আপনি কল্পনা করুন, বসে বসে একজন সচিব, আপনি যে চোর, প্রকল্পের টাকা চুরি করেন, কলমের খোঁচার টাকা চুরি করেন, আপনারা কি ভাবেন না এগুলো? আমরা তো জানি, আমরা এই সমাজে চলি। মানে কি স্ট্যাটাসে আপনাদের যে আপনারা, আমরা তো জানি বাংলাদেশে এমন কোন লোক নাই যারা, বিশেষ করে সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সরকারি কর্মকর্তা কর্মচারী, এদের ভিতরে 80% যারা এসি রুমে বসে যারা প্রকল্পের টাকা চুরি করেন, ঘুষ খান, ইত্যাদি ইত্যাদি করেন, তারা কে কোন ব্র্যান্ডের শার্ট পরেন, জুতো পরেন, ইত্যাদি ইত্যাদি। ডেভিল হলো তারা। এগুলো দূর করতে না পারলে এই সমস্ত অপারেশন বাদ। আর ওই যে বাজারের চোরের কথা বললাম, আপনার স্ত্রীর একটা পুরনো শাড়ি শুকা দিবেন, সেই শাড়িটা নিয়ে যাচ্ছে এক চোরে চুরি করে। কেন? কারণ তার বউ গত 3 মাস ধরে ঘর থেকে বের হইতে পারে না, শুধু একটা শাড়ির অভাবে। তার চুরিটা খুব প্রয়োজন। আর আপনার চুরি বিলাসিতা। আপনি সচিব সাহেব বলেন, বড় আমলা বলেন, বড় পুলিশ অফিসার বলেন, আপনাদের এগুলো হইল বিলাসিতা। একবার কল্পনা করেন না, 5ই আগস্টের পরে কে কোথায় ছিটকে আছেন। যত বড় বড় গলা, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, প্রত্যেকের চেহারা দেখেন, 5ই আগস্টের আগে চেহারা দেখেন আর আজকের চেহারা দেখেন। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন যে আপনি চোর, আপনার চেহারায় পাপের ছাপ। সুতরাং ডেভিল, আপনার ডেভিল, আপনাকে রিভার্স করে ঠিক হয়ে যান। আর আমাদের রাষ্ট্র যে ডেভিল হান্টেতে নামছেন, যদি পারেন এই এসি রুমের চোর, এসি রুমের লম্পট, এসি রুমের মাদক সাপ্লায়ার, এদেরকে আগে ধরেন, তবেই দেশে ফিরে আসবে শান্তি। আজকে অনেকগুলো গণমাধ্যমে দেখলাম যে ধানমন্ডি 32-এর যে বাড়িটি ভাঙা হলো, তার নিচ থেকে, বেজমেন্ট থেকে বা তার মাটির ভেতর থেকে আমাদের সিআইডির যেই টিম, ক্রাইম সিন, তারা হাড়গোড় পেয়েছে। এই হাড়গোড় কোনো পশুর নাকি কোনো মানুষের? পাশাপাশি সেখানে হাতে হ্যান্ডকাপ, পুলিশ যে হ্যান্ডকাপ পরায়, সেই হ্যান্ডকাপ পাওয়া গেছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া বা টেলিভিশনে যারা এই দৃশ্যগুলো সচক্ষে দেখেছেন, তারা বলছেন এটি একটি আয়না ঘর ছিল যেখানে মানুষকে নির্যাতন করা হতো। তবে কবে, কখন, কোন সময়, এই বিষয়টি এখন স্পেসিফিকভাবে বলা হয়নি। সিআইডি এই হাড়ের তথ্য সংগ্রহ করেছে, আলামত সংগ্রহ করেছে এবং এগুলো পরীক্ষা নিরীক্ষা করেই তবে জানাবেন আসলে এই হাড়গুলো মানুষের না কোনো পশুর। তবে প্রশ্ন হলো যে এই ভবনটির নিচে যে কূপের মতো একটা স্থান তৈরি হয়েছে, এটা কেন? এটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে।
যদি সেখানে হ্যান্ডকাফ এবং হার পাওয়া যায় তাহলে কেন? এটা নিয়ে অনেক আলোচনা শুরু হয়েছে। গণমাধ্যমে এক এক সময় এক একটা আপডেট আসছে। অধিকাংশ মানুষ মনে করছেন এই 32 নম্বর ছিল একটা আয়নাঘর, এখানে মানুষকে নির্যাতন করা হতো এবং বিরোধী মতকে দমনে এই ভবনটিকে ব্যবহার করা হতো। তারই আলামত হিসেবে এই হ্যান্ডকাফ এবং হাড়গোড় যে পাওয়া গেছে সেটাকে ইঙ্গিত করছেন প্রত্যক্ষদর্শীরা। এখন আমাদের সিআইডি সহ রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী, ফরেন্সিক ডিপার্টমেন্টগুলো এই ব্যাপারে সঠিক তথ্য দিতে পারবেন পরীক্ষা নিরীক্ষার পর। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, জাতিসংঘের বিশেষ যে টিমটি বাংলাদেশে এসেছিল এবং তারা জুলাইতে যে গণ অভ্যুত্থানে হাসিনা সরকার প্রশাসনের মাধ্যমে বা নিরাপত্তা বাহিনীর মাধ্যমে ছাত্র জনতার উপর দমন চালাতে গিয়ে যে নির্মমতা দেখিয়েছে, এটাকে মানবাধিকার বা মানবতা বিরোধী অপরাধ বা মানবাধিকারের যে সর্বোচ্চ লঙ্ঘন, এটিকে ইঙ্গিত করছে। জাতিসংঘ বলছে শেখ হাসিনা তিনি এই অপরাধ করেছেন, যে অপরাধে দখলদার দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ঠিক একই কায়দায় এবার ফেঁসে গেলেন শেখ হাসিনা। সেই প্রতিবেদনটি 100 পৃষ্ঠারও বড় হতে পারে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এই প্রতিবেদনে আবু সাইদকে যে প্রকাশ্যে কাছ থেকে পুলিশ গুলি করে মেরেছে, যাত্রাবাড়িতে অজস্র মানুষকে পুলিশ হত্যা করেছে, এরকম অনেকগুলো ঘটনা স্টাডিকে তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে প্রকাশ্যে, অর্থাৎ যখন একজন পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ভিডিওতে দেখাচ্ছিলেন যে মাননীয় মন্ত্রী, আমরা একজনকে গুলি করলে একজন পড়ে যাচ্ছে, আরেকজন দাঁড়িয়ে যাচ্ছে, এই ভিডিওটাও জাতিসংঘের সেই টিম পর্যবেক্ষণ করেছে এবং সেই তথ্য উপাত্ত তারা বলেছে যে এইভাবেই বাংলাদেশে নিরীহ নিরস্ত্র মানুষের উপর সরকারিভাবে আক্রমণ করা হয়েছিল, মানুষকে হত্যা করা হয়েছিল। এছাড়া আরও অনেকগুলো ঘটনাকে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের সেই প্রতিবেদনে। এর মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে জাতিসংঘ হাসিনার যে মানবতা বিরোধী অপরাধ এটিকে প্রমাণ করেছে এবং শীঘ্রই এই প্রতিবেদনটি আসবে। 6 মাসে ডক্টর ইউনূস সরকার অবশেষে সফল। আইনশৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ সরকারের হাতে এবার আসছে। দর্শক, একটা খবর সন্ধ্যা থেকে, মানে গতকাল খবর, সন্ধ্যা থেকে সেন্ট্রাল কমান্ড সেন্টার কাজ শুরু করবে। মানে এই কথা যখন বলেছেন তারপর এটা শুরু করেছে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন যে সেন্ট্রাল কমান্ড সেন্টার কাজ শুরু করছে। এই সেন্ট্রাল কমান্ড সেন্টার এটা কাজ শুরু করা এর মানে, এবং আমরা প্রভাবও দেখেছি যে 1,500-এর মতো আওয়ামী লীগ গ্রেপ্তার হয়েছে এবং আওয়ামী লীগ চুপচাপ, অনেক গ্রাম সন্ত্রাসী শূন্য, সবাই পালিয়েছে এবং চাঁদাবাজরাও এখন ভয়ে, চাঁদাবাজি কমে গিয়েছে কিছুটা। চাঁদাবাজদের ধরা শুরু করেনি, কিন্তু তার আগে অনেক বিএনপি চাঁদাবাজ সোজা হয়ে গিয়েছে। এই সেন্ট্রাল কমান্ড সেন্টার, এই সেন্ট্রাল কমান্ড সেন্টার এটা চালু হওয়া অর্থ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর সরকারের শক্ত নিয়ন্ত্রণ থাকা। এই কাজটা 6 মাস পর সম্ভব হয়েছে, এটা একটা ঐতিহাসিক সফলতা। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, এটা যদি স্বাভাবিক থাকে, স্টেবল থাকে, তাহলে এই সরকার সংস্কার করতে পারবে, বিপ্লবের স্পিড ধরে রাখতে পারবে। এবং এই সরকার তো অনেকটা বিপ্লবী। দেখেন দুইটা থিওরি হচ্ছে, দুইটা, যে এই সরকার তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে, কিন্তু আরো বিভিন্ন জায়গায় যদি কোনো কিছু দরকার হয় তখন ছাত্ররা এবং জামাত শিবির তারা মাঠে নেমে আসবে। তারা হচ্ছে সরকারের একটা অ্যাসিস্ট্যান্ট ফোর্স। যেমন ধানমন্ডি 32 থেকে শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনা জয়বাংলা করে দেওয়া, এটা সরকার সমর্থন করেছে, ডক্টর ইউনূস সরকার এটা বৈধতা দিয়েছে, কিন্তু তারা তো আর এটা করতে পারেন না, খারাপ দেখায়। এই জন্য ছাত্ররা করেছে, জামাত শিবির লোকজনের সাথে ছিল, বিএনপিও ছিল। তো এইভাবে করবে ছাত্ররা এবং জামাত যতই দ্রুত নির্বাচন বা কখনো কোনো এসব কথা বলে, কিন্তু দিন শেষে ডক্টর ইউনূস সরকারকে চূড়ান্তভাবে সফল করতে যতদিন সমর্থন দেওয়া দরকার, এই সমর্থনটা দুইটা গ্রুপ থেকে পাওয়া যাবে, ছাত্রদের পক্ষ থেকে আর জামাতের পক্ষ থেকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক থাকে, বিএনপির হুমকি দামকে আন্দোলনে কিছু হবে না, আওয়ামী লীগের হুমকি দামকে আন্দোলনে কিছু হবে না। ছাত্র এবং জামাতের সমর্থনে সরকার দীর্ঘমেয়াদে সফল হবে, সংস্কার করতে পারবে ইনশাআল্লাহ। এই জন্য মূল শর্ত হচ্ছে দুইটা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকা। এবং সেন্ট্রাল কমান্ড সেন্টার এর মধ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর শক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হচ্ছে। দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে বলে আশা প্রকাশ করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সব বাহিনীর সমন্বয়ে সেন্ট্রাল কমান্ড সেন্টার কাজ শুরু করেছে অলরেডি। দর্শক, এটা হচ্ছে আমাদের একটা ঐতিহাসিক সফলতা যে না, এবার আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো অপরাধ করে কেউ পার পাবে না, যা ইচ্ছা তো করবে, চাঁদাবাজি করবে, থানা কিছু বলবে না, পুলিশ ডাকলে পাওয়া যাবে না, কোনো পুলিশ গরিমসি করলে এর পদই থাকবে না, একে স্যাক অথবা একে সাসপেন্ড করা হবে। আপনারা দেখেছেন না, গাজীপুরে এক থানার ওসিকে সাসপেন্ড করা হয়েছে, রেসপন্স করতে দেরি করেছে। এজন্য প্রেস সচিব বলেন, আইনশৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য সব বাহিনীর সমন্বয়ে একটা সেন্ট্রাল কমান্ড সেন্টার শুরু করছে। এর ফলে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং এর সুফল অলরেডি আমরা দেখতে পাচ্ছি। খাদ্যশস্যের দাম কমবে প্রত্যাশা করে শফিকুল আলম বলেন, আন্তর্জাতিকভাবে খাদ্যশস্যের দাম কমছে, এর প্রভাব বাংলাদেশে পড়বে। এর মানে আইনশৃঙ্খলা এবং খাদ্যশস্যের দাম কমে, এই দুইটা কাজে সফল হলেই ঘটনা ঘটবে, আর কিছু বাকি থাকবে না। এই দুইটা দিকেই সরকার হাত দিয়েছে চমৎকার ভাবে। তিনি আরো বলেন,
গত 5 মাসে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, এর মধ্যে 10% উন্নতি হয়েছে অর্থনীতির, অর্থাৎ সফল হচ্ছে, অ্যাচিভমেন্ট। অস্বাভাবিকভাবে সরকার সামনের দিকে আরো সফল হবে, যেটা আপনার কল্পনাও করতে পারবে না, অন্য কোনো সরকারের পক্ষে যেটা অসম্ভব। খুবই সম্ভাবনা আছে, কিংবা প্রায় নিশ্চিতভাবে বলে ফেলা যায় গতকাল বইমেলাতে যে কাণ্ড ঘটেছে তসলিমা নাসরিনের বইকে কেন্দ্র করে, সেটা একটা ফাঁদ। এটা পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে, এর সাথে দেশীয় এবং ভারতীয় পরিকল্পনাযুক্ত ছিল বলা যেতে পারে। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে আইনে যেটাকে বলা হয় সেটা সেরকম ইঙ্গিত করে। তাহলে প্রশ্ন হচ্ছে, গতকাল আমরা যারা এটাকে ডিনাউন্স করেছিলাম স্ট্রংলি, সেই জায়গা থেকে আমাদের সরে আসা উচিত? এই প্রশ্নের জবাব দিতে চাই। প্রথমত আমরা একটু আসি আসলে এটা যে ফাঁদ হতে পারে কিনা সেটা একটু দেখি। গতকাল ঘটনার বর্ণনা যেটা পড়তে যাচ্ছিলাম, একটা জায়গায় মেইন স্ট্রিমে যেটা এসছে যে তিনি জয় বাংলা স্লোগান দিয়েছিলেন, এটা একটা প্রভোগ করা, কোনো সন্দেহ নেই। এই মুহূর্তের বাংলাদেশে জয় বাংলা একটা ভয়ঙ্কর গালির মতো, ফাইন, এটা ভুল না। শুধু তাই না, পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে তার অত্যন্ত অ্যারোগেন্ট আচরণ, অ্যাগ্রেসিভ আচরণ দেখা গেছে মিস্টার ভব, যিনি প্রকাশনার মালিক। এবং আমি দেখিনি, গুরুত্বপূর্ণ মানুষজন লিখেছেন, রেসপন্সিবল মানুষরা লিখেছেন, তাতে এটা মনে করার কারণ আছে এবং এটা সঠিক আমি মনে করি যে তিনি একজন প্রটেস্ট করছে এরকম একজনকে চড়ও মেরেছেন, বা কাউকে জঙ্গি বা এই ধরনের, এখানে দাড়ি টুপি সহ মানুষ ছিলেন, ফলে তাদেরকে জঙ্গি বা এরকম কথা বলে গালাগালও করেছেন। এগুলো অভিযোগ আছে এবং এগুলো হয়েছে। মিস্টার ভবক আমি আগে আসলে চিনতাম না, আমি এই ঘটনার পর জেনেছি। জানার পর তার আরও অনেক পরিচয় সামনে আসতে শুরু করলো। সেটা হচ্ছে তিনি গণজাগরণ মঞ্চের সময় স্লোগান দিচ্ছেন, নিজে তার ফেসবুকে সেটা শেয়ার করেছিলেন। তিনি আওয়ামী লীগের হয়ে অনেক কাজ করার চেষ্টা করছেন, এমনকি 24 সালে জাফর ইকবালকে নিয়ে তার গদগদ স্টেটাস আছে। তো ওনার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বোঝা যায়, খুব স্পষ্টভাবে বোঝা যায়। এবং আমি শুনেছি এটাও যে তিনি এবং তার স্ত্রী, বিশেষ করে তার স্ত্রী সম্ভবত এই গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনার পক্ষে, মোটে আমরা যেমন তখন শেখ হাসিনাকে প্রটেস্ট করছি, তারা তার পক্ষে দাঁড়াচ্ছেন, মানে খানিকটা তথাকথিত আলো আসবেই গ্রুপে গোপনে যা হচ্ছিল উনি প্রকাশ্যে তা করছিলেন। সুতরাং এই দুইজন একেবারে আওয়ামী লীগের লোক, এটা এখন প্রমাণিত। আবার বলছি, এখন না, এটা আগে প্রমাণিত ছিল, হয়তো আমি আসলে জানতাম না এটা ঘটেছে। এবং আমরা যদি সব একত্র করি, যেভাবে ঘটনাগুলো আনফোল্ডেড হলো, তাতে মনে করার যৌক্তিক কারণ আছে এবং প্রায় নিশ্চিতভাবেই বলা যায় তারা প্রভোগ করেছেন এবং এটা তারা হোক এটা চেয়েছেন। এবং শুধু তাই না, ঘটনা ঘটার সাথে সাথে আনন্দবাজার যেভাবে রিয়াক্ট করছিল গতকাল, এবং কিছুক্ষণের মধ্যে আবার, মানে ওই ঘটনা ঘটার সাথে সাথে তসলিমার বই প্রকাশ, বাংলাদেশের নজরবন্দি সঞ্জানা, মানে কেন যেন ওরা নাম অন্য করে ফেলে, প্রাণ বাঁচাতে পুলিশ হেফাজতের স্বামী, এসব কথাবার্তা লেখা আছে, তাদের দোকান বন্ধ আছে। আমি এটাও জানলাম যে এই নারীর একটা ইন্টারভিউ পাবলিশ করেছে তারা বেশ কিছুদিন আগে। তিনি খুব বিখ্যাত অভিনেত্রী নন, তিনি অভিনয় করেন কিন্তু খুব বিখ্যাত কিছু নন, কিন্তু আনন্দবাজার অনেক আগেই তার ইন্টারভিউ নিয়েছে। তাহলে আমরা অনেক কিছু মেলাতে পারি, সব কিছু যদি একত্রে মেলাতে পারি, তারা ভারতীয় প্রোডাক্ট তৈরি করা হয়েছিল এবং এখন প্রয়োজনে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। আরও কিছু ঘটনা আছে, সব কিছু মিলিয়ে আমরা দেখতে পারি এভাবে যেটা পরিকল্পিত একটা ঘটনা এবং এটা ফাঁদ তৈরি করা হয়েছিল। এখন এটার ফলে মিস্টার ভব যখন জয় বাংলা স্লোগান দিচ্ছেন, আমাদের মেজাজ খারাপ হতে পারে, বা তিনি যখন কাউকে চট দিয়েছেন, কাউকে জঙ্গি বলছেন, এসব যখন বলছেন, এগুলো প্রত্যেকটাই হুমকি তৈরি করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের রিয়াক্ট করা কি ঠিক হয়েছে? আচ্ছা, তারও আগে আসি, আমি গতকালের ভিডিওতে বলেছি ফেসবুকে মব তৈরি হচ্ছিল আগের দিন রাতেই। আমি নিজেও এরকম স্ট্যাটাস দেখেছি, এই স্টলের ছবি যেখানে তসলিমার বই রাখা আছে, এগুলো দেখে লোকজনকে ডাকা হচ্ছে, অনেকেই এরকম আহ্বান জানাচ্ছেন। সো গতকাল যে বই মেলাতে একটা মব তৈরি হবে এবং একটা হাঙ্গামা হবে, এটা তো বোঝাই যাচ্ছিল। আমি আবারও ধরে নেই তর্কের খাতিরে, যারা স্ট্যাটাস দিয়েছেন এরাও পরিকল্পিত লোক, আমি চিনি না তারা কারা, কিন্তু আমি ধরে নিলাম। তো যদি সেটাও হয়ে থাকে, গতকাল এই ঘটনাটা ওয়াইড স্প্রেড হওয়ার পর যেখানে আমরা সবাই সব জানলাম, সাধারণ মানুষরা, সেখানে দেশের গোয়েন্দা সংস্থা কিছুই জানলো না। অনেকগুলো সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা, পুলিশের গোয়েন্দা সংস্থা, নানান কিছু, কেউ জানলো না। বাংলা একাডেমিকে কেউ জানায়নি যে এই ঘটনাটা এখানে এরকম ঘটতে যাচ্ছে, কারো চোখে আসলে বাংলা একাডেমি কর্তৃপক্ষকে, পুলিশকে। এবং মব তৈরি হলো। কেন হলো? মব তৈরি হওয়ার পর যাবতীয় ঘটনা ঘটেছে। যে মবটা তৈরি না হতো, এই প্রভোগটা করার পর যদি এটা না হতো যে তিনি মানুষই আসে নাই, তিনি তখন জয় বাংলা বলুন আর তার জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বলে যা ইচ্ছে তাই বলতে থাকতেন, সেই সুযোগ তো আসতো না। তখন ওই কথাগুলোরও স্কোপ আসতো না, কে জঙ্গি বা কিছু মারামারি, হাঙ্গামা ইত্যাদি ইত্যাদি। সুতরাং মবটা তৈরি হলো এবং আমরা গিয়ে ফাঁদে পা দিলাম। আমি আবারও ধরে নিচ্ছি তর্কের ক্ষেত্রে, এটা কনফিডেন্টলি যদি বলি যে এটা ফাঁদ ছিল, ফাঁদে পা দিলাম। আমাদের তো ওই মবটাই তৈরি হওয়ার কথা ছিল না, হতে দেওয়ার কথা ছিল না, কোনোভাবেই না। কেউ দেখলাম বলছেন আমার গতকালের ভিডিওর মন্তব্যে, এটাও আমি ডিসঅ্যাগ্রি করি। সেটা হচ্ছে তারা বলছেন উনি একজন নিষিদ্ধ লেখিকা, তার বই কেন বাংলাদেশে বিক্রি করতে হবে। এখানে একটা ভ্রান্তির জায়গা আছে। তসলিমা নাসরিন নিষিদ্ধ লেখিকা নন, তার কিছু বই নিষিদ্ধ। সো বাংলাদেশের প্রচলিত আইন ভঙ্গ করা হবে যদি সেই বইগুলো কেউ বিক্রি করে। তার অন্য কোনো বই বিক্রি করার ব্যাপারে তো কোনো আইনি সমস্যা নেই। তাহলে সেটা কেন আমরা প্রতিবাদ করতে গেলাম বা ওখানে মব তৈরি করতে গেলাম? আবারও বলছি, প্রতিবাদ করতে পারি আমরা। আমি গতকালকে ভিডিওতেই বলেছি, তাদের যদি কোনো প্রতিবাদ থাকে, কারণ তসলিমা নাসরিন ইনফ্যাক্ট ডক্টর ইউনূসের বিরুদ্ধে যা করছেন,
ভারতের হয়ে যা করছেন, শেখ হাসিনার পক্ষে যা করছেন, আমাদের এই সরকারকে যেভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছেন, তার কোনো লেখা আমাদের দেশে কোনোভাবেই থাকবে না, সেটা চাওয়ার অধিকার আছে আমাদের। কিন্তু সেটা প্রপার জায়গায় সেটা হবে। সেটা হচ্ছে বাংলা একাডেমিতে যাবে, পুলিশের কাছে বিচার হবে, সরকারের কাছে বিচার হবে, এবং সরকার যদি ডিসাইড করে এটা হবে তাহলে সেভাবেই হবে। বারবার বলছে একটা স্টেট কিভাবে কাজ করে এটা বুঝতে হবে। কেউ কেউ বলেন যে একটা গণঅভ্যুত্থান, অবশ্য অনেকে আবার বিপ্লব বলেন, বিপ্লবের পর বিপ্লবীরা যে কোনো কিছু যাতা করতে পারে। আগেও বলেছি যে এগুলো আসলে দেশটাকে একটা অ্যানার্কির মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা। বিশেষ করে কতগুলো ন্যারেটিভ, এই ন্যারেটিভটা আমাদের জন্য ঝুঁকি তৈরি করবে। প্রথম দিন থেকে বলছি, এই ঘটনার মধ্যেই শেখ হাসিনা পতনের পরে কালো পতাকা সারা শহরের বিভিন্ন জায়গায় দেখা গেল। অনেকে বলেছেন তারা একটা মিছিল করছিলেন, কেউ একজন এসে বাইকে করে কলেমা লেখা কালো পতাকা দিয়ে চলে গেছেন। তারা ভাবলো এটা কলেমা, প্রত্যেক মুসলিমের শ্রদ্ধার ব্যাপার, তারা এটা নিয়ে মিছিল করলেন, তারা জানেন না। কিন্তু এগুলো ঘটেছে, 32 বার ঘটেছে। আরও অনেকগুলো ঘটনা যেখানে এটা ধারণা করা যায় তাদের যে ন্যারেটিভ যে ইসলামী জঙ্গিবাদীরা বাংলাদেশের ক্ষমতা দখল করেছে, এবং ডক্টর ইউনূস এটার একটা রিপ্রেজেন্টেটিভ। সমস্যা হচ্ছে এই ভদ্রলোককে সারা দুনিয়া চেনে বলে আমাদের একটু রক্ষা না হয় বিপদ হয়ে যেত। তারপরও তো এই ন্যারেটিভগুলো সাপোর্ট করার মতো যথেষ্ট তথ্য আছে। মাজার ভাঙা হচ্ছে, মেয়েরা ফুটবল খেলতে পারছে না, জাস্ট অভিনেত্রীরা দোকান উদ্বোধন করবে সেটা করতে দেওয়া হচ্ছে না। আমার ভিডিওতে অনেকে মন্তব্য লিখেছিলেন, পরে আমি আবার ভিডিও করেছি, পরিমণিকে কেন আনতে হবে বলেছিলাম, বা অন্য কাউকে কেন, অপবিশ্বাসকে কেন আনতে হবে, মেহজাবিনকে কেন আনতে হবে, এটা যারা আনছেন তাদের ব্যাপার। মানুষ যদি এতে ক্ষুব্ধ হয়, তাদের দোকান উদ্বোধন করার কারণে তাদের দোকান ডুববে, আমাদের তো কোনো সমস্যা নেই। কিন্তু না, আমরা এগুলো করতেই থাকলাম। বইমেলার ঘটনাটা একই রকম একটা ঘটনা। এটা বইমেলা, একজন লেখিকা যিনি লিখছেন, যার বইটা ওইখানে প্রকাশিত হয়েছে, নিষিদ্ধ কোনো বইও না। কিন্তু আমরা নেমে গেলাম এবং এখন মিস্টার ভবর আওয়ামী পরিচয়ের সামনে আসার পর আমরা ওই ঘটনাকে অনেকে লেজিটিমাইজ করতে চাইলাম। নট অনলি দ্যাট, যেন মাহফুজ আলম গতকাল যে সেন্সিবল স্টেটাসটা দিয়েছেন, খুবই সেন্সিবল স্টেটাস বলে মনে করি। একটা শব্দ চয়ন একটু সতর্ক থাকলে ভালো হতো, কারণ উনি সরকারে আছেন, সরকারকে রিপ্রেজেন্ট করেন। কিন্তু ওটার কারণেও তার উপরে অনেকে আবার হামলে উঠেছে, কারণ উনি সেন্সিবল কথা বলছেন, উনি মবের বিরুদ্ধে কথা বলছেন। এই মব শব্দটাকে দিয়েও সমস্যা, আমি জানি এবার আমিও সমস্যায় পড়তে যাব। বিপ্লবীরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেটাকে আমি মব বলছি, তাদের ভাষায় আমি বলছি, এটা অনেকের পছন্দ না হলেও বলছি। আমরা এই সময়টায় আমাদের সামনে খুব বেশি দূরে না, অল্প একটু পেছনে তিউনিসিয়াতে, ইজিপ্টে অভ্যুত্থান পরবর্তী ঘটনার নানা রকম উদাহরণ আছে, কি হয়েছে না হয়েছে আমরা শিখতে পারতাম চাইলে। এই সময়টা যে কতটা টার্ময়েলের, এই সময়টা কিভাবে পার হওয়া দরকার, পার হয়ে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন হওয়া দরকার, সেটার জন্য যথেষ্টের বেশি ডেটা এই রিসেন্ট পাস্টেই আমাদের ছিল। কিন্তু আমরা কেউ আসলে সেদিকে দেখছিলাম না, কিন্তু আমরা যা ইচ্ছে তা করে গেলাম। অথচ এই আমরাই শেখ হাসিনার সময়ে প্রায় সর্বংসহ হয়ে গিয়েছিলাম, সবাই বহু কিছু তিনি করেছিলেন, কিন্তু আমরা কিছু করি নাই। এখন এইভাবে করছি, এখন করা যাবে না তা বলছি না, এখন করার একটা পদ্ধতি আছে। আমরা আমাদের স্টেট মেনে নেব, এটা শেখ হাসিনার স্টেট না, এটা একটা গণতান্ত্রিক বাংলাদেশের স্টেট। এটা এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন ডক্টর ইউনূস। আমরা যেন সেন্সিবল আচরণ করি। সুতরাং আমার বটম লাইন, যেটা দিয়ে শুরু করেছিলাম, আমার গতকালের ভিডিও ভুল ছিল, উত্তর হচ্ছে একেবারেই না। কারণ ফাঁদও কিভাবে ডিল করতে হবে সেটাও আমাদের শিখতে হবে, নাহলে তো আমরা আসলে আমাদের এই স্টেট গড়ার যোগ্যই না। গতকাল যেটা ঘটেছে, এটা আওয়ামী লীগের কাছে একটা অস্ত্র তুলে দিয়েছি আমরা, যে ফাঁদও যদি আমি শতভাগ আলোচনার খাতিরে ধরে নিলাম এটা একটা ফাঁদ, প্রত্যেকটা জিনিস ফাঁদ ছিল। সেই ফাঁদ কিভাবে ডিল করতে হয় সেটা আমরা যেহেতু শিখি নাই, আওয়ামী লীগ এই ফাঁদ আরও কোনো না কোনো ফর্মে পাতবে, এমনকি কোনো একদিন সকলে মব আওয়ামী লীগাররা গিয়ে তৈরি করে নিয়ে যাবে। যদি যায় তাহলে কি করবো আমরা? তারাই ঝগড়া করবে, তারাই মারামারি করবে এবং বদনাম করবে। সুতরাং আমাদের গোয়েন্দা সংস্থা, পুলিশ সবাইকে মিলে সত্যিকার অর্থে ভিজিল্যান্ট হতে হবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।